সবচেয়ে বড় জনশূন্য প্রান্তর, তেপান্তরের মাঠ। চারদিকে ধু ধু ফাঁকা জমি, কোনো গাছপালা নেই। আরিফ এক হাতে হ্যারিকেন ধরে সামনে হাঁটছে, তার পেছনে সেলিম। তারা পাশের গ্রাম থেকে কাঠ বিক্রি করে নিজেদের গ্রামে ফিরছে। চারদিকটা অস্বাভাবিক রকমের নিস্তব্ধ, শুধু তাদের দুজনের পায়ে হাঁটার মচমচ শব্দ শোনা যাচ্ছে। উস্তাদ, আর কতক্ষণ? এই তেপান্তরের মাঠ তো আর শেষই হয় না। আমার দুই চোখ ঘুমে আঠা হয়ে আসতেছে। রাইট বিরাতে মাঠে ঘাটে ঘুম ঘুম করবি না। আর মাত্র আধা ঘন্টার পর কালু ফকির কইছিল আইজ রাইতে এই মাঠের বাতাস নাকি ভালো না। চুপচাপ আমার পিছে পিছে পা ফেলা। আরিফ জানে নিশি বা নিশির ডাক কি ভয়ঙ্কর জিনিস। নিশি সাধারণত রাতের বেলা ফাঁকা মাঠে বা বিলের ধারে একা পাওয়া মানুষদের তাদের সবচেয়ে আপনজনের গলায় নাম ধরে ডাকে। যে সেই ডাকে সাড়া দিয়ে তার পিছু নেয়, সে আর কোনোদিনও ঘরে ফেরে না। হঠাৎ সেলিম থমকে দাঁড়ালো। হ্যারিকেনের আলোতে সে মাটির ওপর চকচকে কিছু একটা জিনিস দেখতে পেয়েছে। সে নিচু হয়ে জিনিসটা হাতে নিল। জিনিসটা একটা পুরনো আমলের বড় চকচকে রূপার মোহর। উস্তাদ, একটু খাড়ান, দেখেন রাস্তায় কি একটা পাইছি, পুরা খাঁটি রূপার মোহর। ফালা ওইটা, এখনই ফালা সেলিম। তুই জানোস না রাত দুপুরে ফাঁকা মাঠে দামি জিনিস পইরা থাকার মানে কি? কি মানে? কেউ হয়তো হাইটা যাওয়ার সময় পইরা গেছে। এইটা নিশির ভাব। নিশি দামি জিনিসের লোভ দেখাইয়া মানুষের রাস্তা বুলাইয়া গভীর পানিতে বা জঙ্গলে নিয়ে যায়। তুই মোহরটা মাটিতে রাইখা দে। আরিফ আবার সামনে হাঁটতে শুরু করলো। সেলিম মোহরটা মাটিতে রাখার ভান করলো, কিন্তু মোহরটার চকচকে রূপালী আলো তার মাথা নষ্ট করে দিচ্ছে। সে আরিফের অগোচরে মোহরটা নিজের প্যান্টের পকেটে ঢুকিয়ে ফেলল। হঠাৎ করেই চারপাশ থেকে অস্বাভাবিক ঘন সাদা কুয়াশা বের হলো। কুয়াশা এতটাই ঘন যে 5 হাত দূরের জিনিসও ঠিকমতো দেখা যাচ্ছে না। হ্যারিকেনের আলোটাও কুয়াশার কাছে হার মেনে ম্লান হয়ে গেছে। সর্বনাশ! এত ঘন কুয়াশা তো স্বাভাবিক লক্ষণ না। সেলিম, তুই আমার গামছার এক মাথা শক্ত কইরা দইরা রাখ। আমি গামছার আরেক মাথা ধরতাছি। কুয়াশার ভেতরে হাত ছুটলে আর রাস্তা পাবি না। আইচা উস্তাদ, আমি শক্ত কইরা ধরছি। তারা গামছা ধরে কুয়াশার ভেতর দিয়ে ধীরে ধীরে হাঁটতে লাগলো। চারপাশ একদম নীরব। সেলিমের প্যান্টের পকেটে রাখা রূপার মোহরটা হঠাৎ করেই বরফের মতো ঠান্ডা হতে শুরু করলো। নিশিরা কখনো 3 বারের বেশি ডাকে না। গ্রামের মানুষ জানে রাতের বেলা কেউ ডাকলে অন্তত 3 বার ডাকার পর নিশ্চিত হয়ে সাড়া দিতে হয়। কিন্তু সেলিম পকেটে মোহর নিয়ে নিশির মোহজালে আটকা পড়ে গেছে। আরিফ নীরবে সামনে হাঁটছে। হঠাৎ সেলিমের ঠিক ডান দিকের ঘন কুয়াশার ভেতর থেকে একটা পরিচিত গলার আওয়াজ ভেসে এলো। আওয়াজটা হুবহু আরিফের গলার মতো। সেলিম, সেলিম রে, এইদিকে আয়। দেখ কত মোহর পইরা আছে। উস্তাদ, আপনি ডান দিকে কথা কন কেন? আপনি তো আমার সামনে। সেলিম সামনের দিকে তাকালো। আরিফ চুপচাপ গামছা ধরে সামনে হাঁটছে। সে কোনো কথা বলেনি। সেলিম, আমার একটু দইরা তোল। আমি তো গর্তে পইরা গেছি। হ্যাঁ, উস্তাদ গর্তে পইরা গেল? তাইলে সামনে গামছা ধইরা হাঁটতাছে কেডা? সেলিম ডান দিকের কুয়াশার দিকে তাকালো। লাল আগুনের মতো জ্বলছে, আর তার প্রসারিত সাদা হাতের তালুতে অনেকগুলো রূপার মোহর চকচক করছে। আয় সেলিম, এই মোহরগুলা সব তোর। আয়। লোভ এবং মায়ায় সেলিমের হিতাহিত জ্ঞান পুরোপুরি লোপ পেল।
তার চোখ দুটো আচ্ছন্নের মতো স্থির হয়ে গেল। সে মোহের লোভে তার সামনের গামছার মাথাটা হাত থেকে ছিঁড়ে দিল এবং ডান দিকের সেই জ্বলন্ত লাল চোখওয়ালা ছায়ার দিকে পা বাড়ালো। কি রে সেলিম, গামছাটা ছাড়লি কেন? আরিফ হ্যারিকেন উঁচিয়ে পেছনে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। সে দেখল সেলিম জম্বির মতো 2 হাত সামনে বাড়িয়ে ঘন কুয়াশার দিকে সোজা সেই লাল চোখের মূর্তিটার দিকে হেঁটে যাচ্ছে। ইয়া আল্লাহ! সেলিম দাঁড়া, ওইটা আমি না, ওইটা নিশি। ওর ডাকে সাড়া দিস না। কিন্তু সেলিম কিছুতেই শুনতে পাচ্ছে না। নিশির মায়াজালে সে ক্রমশ কুয়াশার গহীনে নিশ্চিত মৃত্যুর দিকে হারিয়ে যাচ্ছে। ছায়ামূর্তিটা আস্তে আস্তে পেছনের দিকে সরে যাচ্ছে, আর সেলিম তার পিছু পিছু হাঁটছে। চারদিকটা ঘন সাদা কুয়াশায় ঢাকা। সেলিম 2 হাত সামনে বাড়িয়ে আচ্ছন্নের মতো হেঁটে যাচ্ছে। তার চোখ দুটো স্থির। কুয়াশার ভেতর দিয়ে সেই লাল জলজলে চোখের কালো ছায়ামূর্তিটা ধীরে ধীরে পেছনের দিকে সরে যাচ্ছে আর সেলিমকে ইশারা করে ডাকছে। আরিফ এক হাতে হ্যারিকেন আর অন্য হাতে লোহার কাস্তে নিয়ে পাগলের মতো সেলিমের পেছনে দৌড়াচ্ছে। সেলিম দাঁড়া, সামনে যাইস না, ওইটা মরণের রাস্তা। কিন্তু সেলিম কিছুই শুনতে পাচ্ছে না। নিশির মায়াজালে সে এখন পুরোপুরি অন্ধ আর বধির। তার ডান পকেটে রাখা সেই রূপার মোহরটা থেকে এখন অদ্ভুত একটা সাদা ধোঁয়া বের হচ্ছে। আরিফ বুঝতে পারল শুধু ডাকলে কাজ হবে না। কালু ফকির তাকে একবার বলেছিল নিশির ঘোর বড় মারাত্মক। যে নিশির ডাকে সাড়া দেয় তার নিজের কোনো হুঁশ থাকে না। ঘোর কাটাতে হলে লোহার জোর আর আগুনের তাপ লাগে, আর যে জিনিস দিয়ে নিশি মায়া বানায় সেটা তাকে ফিরিয়ে দিতে হয়। ছায়ামূর্তিটা হঠাৎ একটা জায়গায় গিয়ে থেমে গেল। ছায়ামূর্তিটা ঠিক পায়ের কাছেই একটা বিশাল অন্ধকার গর্ত, একটা পরিত্যক্ত শুকনো পাতকুয়া। নিশি সেলিমকে সেই কুয়ার দিকে টেনে এনেছে। সেলিম কুয়ার একদম কিনারায় চলে এসেছে, আর এক পা বাড়ালেই সে অতল গহ্বরে তলিয়ে যাবে। আয়, এই মোহর গোলামে আর একটু সামনে আয় সেলিম। সেলিম তার ডান পা শূন্যে বাড়ালো কুয়ার ভিতর পা রাখার জন্য। ঠিক সেই মুহূর্তে আরিফ বাজ পাখির মতো ঝাঁপিয়ে পড়ে সেলিমের কলার খপ করে চেপে ধরল এবং তাকে হ্যাচকার টান দিয়ে পেছনে ফেলে দিল। মোহর, মোহর, আমার মোহর, কতগুলা মোহর, আমারে যাইতে দেন, আমারে যাইতে দেন। সেলিম আবার ওঠার চেষ্টা করল। আরিফ দেখল সেলিমের প্যান্টের ডান পকেট থেকে সাদা ধোঁয়া বের হচ্ছে, আর পকেটটা অস্বাভাবিক ভারী হয়ে নিচের দিকে ঝুলে আছে। হারামজাদা, তুই আমার কথা না শুই না মোহর পকেটে বরছস কেন? এই মোহরই তোরে কুয়ার দিকে টাইনা নিতাছে। আরিফ তার হাতের লোহার কাস্তেটা উঁচিয়ে ধরল। সে সর্বশক্তি দিয়ে সেলিমের প্যান্টের সেই ধোঁয়া বের হওয়া পকেটটার ওপর কাস্তের ধারালো অংশ দিয়ে কোপ দিল। একটা খচাত করে শব্দ হলো। সেলিমের পকেটটা কেটে গেল এবং ভেতর থেকে সেই চকচকে রূপার মোহরটা মাটিতে ছিটকে পড়ল। রূপার মোহরটা মাটিতে পড়ার সাথে সাথেই একটা বিকট শব্দ হলো। চোখের পলকেই সেই চকচকে মোহরটা রূপ বদলে একটা মরা মানুষের সাদা শুকনো আঙুলের হাড্ডিতে পরিণত হলো। মোহরটা হাড্ডিতে পরিণত হওয়ার সাথে সাথে কুয়াশার ভেতর থাকা সেই লাল চোখের মূর্তিটা একটা বিকট গগনবিদারী চিৎকার করে উঠল। মনে হলো হাজারটা শেয়াল একসাথে কেঁদে উঠেছে। আমার শিকার তুই কাইরা নিলি, আমি তোরে ছাড়বো না, ছাড়বো না রে। ছায়ামূর্তিটা আরিফের দিকে তেড়ে আসার জন্য একটু সামনে এগুলো। আরিফ এক মুহূর্ত দেরি না করে তার হাতের জ্বলন্ত হ্যারিকেনটা সজোরে সেই ছায়ামূর্তিটার দিকে ছুঁড়ে মারল।
হ্যারিকেনের কাঁচ ভেঙে আগুন আর কেরোসিন ছায়ার উপর গিয়ে পড়ল। আগুনের ছোঁয়ায় ছায়ামূর্তিটা দাউ দাউ করে জ্বলে উঠল না, বরং ধোয়ার মতো পেঁচিয়ে ওপরের দিকে উঠে শূন্যে মিলিয়ে গেল। ছায়াটা মিলিয়ে যাওয়ার সাথে সাথেই তেপান্তরের মাঠের সেই দমবন্ধ করা সাদা কুয়াশা জাদুর মতো গায়েব হয়ে গেল। চাঁদের আলো আবার মাঠে এসে পড়ল। হ্যাঁ উস্তাদ, আমি আমি এইখানে কেমনে আইলাম? আমরা তো রাস্তায় আছিলাম। সেলিম উঠে বসতেই তার চোখ গেল সামনে থাকা সেই বিশাল অন্ধকারের কুয়ার দিকে। সে দেখতে পেল আর এক হাত সামনে এগুলেই তার মৃত্যু নিশ্চিত ছিল। তার গা শিউরে উঠল। সে মাটিতে পড়ে থাকা নিজের কাটা পকেট আর সেই মরা মানুষের হাড্ডিটার দিকে তাকালো। তুই আইস নিজের লোভের লাইকা জমের দুয়ারে সই লাগিয়েছিলি সেলিম। নিশিতরে ওই হাড্ডি দিয়াই মোহরের মায়া দেখাইছিল। আমি যদি আর 1 সেকেন্ড দেরি করতাম, তুই ওই কুয়ার তলায় পয়সা মরতি। উস্তাদ আমারে মাফ কইরা দেন। আমি আর জীবনেও রাস্তায় পইরা থাকা কোনো জিনিসে হাত দিব না। আমার লোভ আমারে অন্ধ কইরা দিছিল। ওট, এইখানে আর 1 মুহূর্তও না। ফজর হইতে এখনো দেরি আছে। চুপচাপ আমার পিছনে পিছনে হাঁটবি, কোনো দিকে তাকাবি না।